21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামি খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। রায় বহালের আশা আসামি পক্ষের আইনজীবী। মাছের ঘাটতি পূরণ ও জেলেদের আগ্রহী করতে কাজ করছে সরকার, বললেন প্রাণী সম্পদ উপদেষ্টা। সচেতনতা বাড়াতে বর্ণাঢ্য শোভাযাত্রা। ডাকসু ও হল সংসদ নির্বাচনে আজও মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। ভোট পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র দেখছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। জামালপুরে এনসিপির নেতা পরিচয়ের আড়ালে ভারতে মানব পাচার, তদন্ত মেলে বিপুলের সম্পৃক্ততা। দলের কেউ নয় দাবি এনসিপির। ব্যাটারি চালিত রিকশার দৌরাত্মে অবরুদ্ধ ঢাকার সড়ক, বেপরোয়া গতিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। যানজটে নগরীবাসীর ভোগান্তি চরম। যমুনা নদীর পানি কমায় সিরাজগঞ্জে বন্যার পরিস্থিতির উন্নতি। চাঁপাইনবাবগঞ্জে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন, বিপাকে দুর্গত পরিবারগুলো। এবং জেলেনস্কি সহ ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের রুদ্ধদ্বার বৈঠক। নিরাপত্তা চায় ইইউ। ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে আলোচনার প্রস্তুতি। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের তৃতীয় দিনের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। এর আগে 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। 2018 সালে বিচারিক আদালত 2টি মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে আজও মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন প্রার্থীরা। তফসিল অনুযায়ী গতকাল সোমবার মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল, পরে একদিন সময় বাড়ানো হয়। ভিড়ের কারণে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করতে না পারায় এই সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন। সোমবার ছাত্রদল, শিবির সহ বিভিন্ন সংগঠনের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে শিবির তাদের প্যানেলও ঘোষণা করেন, তবে ছাত্রদল এখনো প্যানেল ঘোষণা করেনি। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সময় বাড়ালো একদিন। আজ মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন প্রার্থীরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আজকেও মনোনয়নপত্র সংগ্রহ করেছে কিনা আর ছাত্রদলের প্যানেলের ঘোষণা কোন তথ্য পেয়েছে কিনা আমাদের জানাবেন। বুবলি, আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রয়েছি এবং আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে গতকাল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল। তবে একটি ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এখানকার যে চিফ রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু এই সময়টি একদিন করে বাড়িয়েছেন, অর্থাৎ একদিন বেশি মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং একদিন বেশি মনোনয়নপত্র জমা দিতে পারবে। তো গতকাল আমরা যেহেতু সর্বশেষ দিন ছিল, যে খবরটি পেয়েছিলাম যে 565 জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করে নির্বাচনে লড়াইয়ের জন্য। তো সেটি যেহেতু আজকে একদিন বাড়ানো হয়েছে, তো আজকে এখন কিন্তু
দুপুর 2টা বাজে। তো এই পর্যন্ত সকাল 10টা থেকে শুরু হওয়ার পর এই 2 ঘন্টায় কিন্তু নতুন করে 8 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে এবং সেটি যদি যোগ করা হয় তাহলে গতকাল ছিল 565 জন এবং আজকে কিন্তু 573 জনে আসলে দাঁড়িয়েছে। এবং তবে এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে সেই তথ্যটি আমাদেরকে নিশ্চিত করে জানানো হয়নি নির্বাচনী কার্যালয় থেকে। এবং আমরা গতকাল কিন্তু বেশিরভাগ যে মূল দলগুলো ছিল বা বড় ছাত্র সংগঠনগুলো ছিল তারা কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছিল। তবে এখনও আজকে যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ারও দিন, এখনও আমরা বড় কোনো দলকে দেখতে পাইনি যে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। হয়তো আজকে বা দুপুরের মধ্যে হয়তো তারা এই মনোনয়নপত্র জমা দিতে পারে। তো আমরা ডাকসুর যে চিফ রিটার্নিং অফিসার রয়েছেন তার কাছে প্রশ্ন করেছিলাম যে ছাত্রদল একটি অভিযোগ করছে যে এখনও ডাকসুর লেভেল প্লেয়িং যে ফিল্ডের কথা বলা হয়েছে নির্বাচনের প্রথম থেকেই, তফসিল ঘোষণার আগ থেকে বা তফসিল ঘোষণার পরেও সবসময় বলেছে যে নির্বাচনের লেভেল প্লেয়িং রয়েছে। তো সেই অভিযোগটি ছাত্রদল করেছে যে তারা এখনও দেখছেন না যে নির্বাচনের সুষ্ঠু একটি পরিবেশ তৈরি হয়েছে। তো তারপরেই দেখতে পেয়েছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু মনোনয়নপত্র সংগ্রহের দিনে একদিন করে বাড়িয়েছে। তো এর প্রেক্ষিতে কিন্তু আরেকটি পাল্টা সংবাদ সম্মেলন ডেকেছিল গণতান্ত্রিক ছাত্র সংসদ। তারাও কিন্তু আরেকটি অভিযোগ করেন যে বিশেষ একটি দলকে সুযোগ সুবিধা দেওয়ার জন্যই কিন্তু এই মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার তারিখটি কিন্তু বাড়ানো হয়েছে। তো আমরা এই বিষয়ে চিফ রিটার্নিং অফিসারের কাছে জানতে চেয়েছিলাম, তিনি সেটি নাকচ করেছেন। তিনি বলছেন যেহেতু গতকাল আসলে শিক্ষার্থীদের ব্যাপক চাপ ছিল, অনেকেই আসলে সময় মতো তাদের মনোনয়নপত্রটি সংগ্রহ করতে পারেন এবং যেহেতু একটি গণতান্ত্রিক পরিবেশে তারা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটি করতে চান, তো শিক্ষার্থীদের আসলে কথা বিবেচনা করেই কিন্তু মনোনয়নপত্র জমা এবং উত্তোলনের দিন একদিন করে বাড়ানো হয়েছে। অর্থাৎ তিনি বলছেন যে এখনও নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, লেভেল প্লেয়িং ফিল্ডের কথা যেটি বলা হচ্ছে সেটি এখনও বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমার কাছে ডাকসুর নির্বাচনী কার্যালয় থেকে ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার বিশ্ববিদ্যালয় প্রশাসন সময় বাড়ালো একদিন, এ নিয়েই বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ আইন সংযুক্ত এবং ছাত্র সংসদ নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশনে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মঙ্গলবারও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উত্তর গেটে চলছে এই কর্মসূচি। অনশনে অংশ নেওয়া 3 শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, অন্যদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে। শিক্ষার্থীরা জানান, সরকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের বিষয়ে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড়। তবে আগামী 10 দিনের সময় চেয়েছেন উপাচার্য। আজকে প্রায় 3 দিন ধরে এই অনশনে এখনো পর্যন্ত রয়েছেন। তাদের মধ্যে অনেকেই বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন, তাদেরকে বারবার আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। পুনরায় আবার তারা হাসপাতাল থেকে আবারও ফিরে এসে অনশনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এই অনশনরত শিক্ষার্থীদের কারো কোনোভাবেই কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়, তবে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। আশ্বাস দেওয়া হয়েছে যে দ্রুতই আমাদের এই ছাত্র সংসদ নির্বাচনটা বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে দেয়া হবে, কিন্তু তারা বরাবরই আমাদেরকে শুধু আশ্বাসই দিয়ে এসেছে, আমরা এর কোনো বাস্তবায়ন চাইনি। দর্শক, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন কর্মসূচির খবর জানাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবির কি বিষয় চলছে আমাদের জানাবেন। সালে প্রতিষ্ঠিত হবার পরেও 2025 সালের আজ অবধি কিন্তু সংযুক্ত করা হয়নি। এই কারণে এই দাবিতে সংযুক্ত করবার পাশাপাশি সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের সেই রোডম্যাপ এই আমরণ অনশন করতে শিক্ষার্থীরা। আপনি জানেন যে গত 3 দিনে 5 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, শিক্ষার্থী হয়েছেন, তাদের কোনো স্যালাইন লাগিয়ে আছেন এবং গতকাল 3 জন হাসপাতালে ভর্তি হয়েছে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয় আইনে আইন সেই আইন সংযুক্ত করতে হবে এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। যতদিন পর্যন্ত না এই দাবিটি তাদের বাস্তবায়ন হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে। আমরা দেখেছি যে গতকাল পর্যন্ত শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে
যারা সকল শিক্ষার্থী রয়েছে তারা অনুভূতি জানিয়ে তারা বিক্ষোভ বলছে লাশ নিয়ে তবু কিন্তু বিশ্ববিদ্যালয়ে দিতে হবে, এমনকি তারা বিক্ষোভে তারা বলা বলি। আপনি জানেন যে গতকাল এই অঞ্চল শিক্ষার্থীদের অঞ্চল ভাঙাতে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় অন্যান্য তারা কিন্তু সহায়তা পায়, তাদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা শিক্ষার্থীরা অন্য রয়েছে। একই সঙ্গে গতকাল রাত প্রশাসক তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সবাই তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলেন, শিক্ষার্থীরা তাদের দাবিতে অন রয়েছে আমরা দেখেছি। তবে আরেকটি তথ্য দিয়ে রাখি যে যেহেতু গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব তিনি এসে 10 দিনের একটি সময় চলছেন, সময়ের কারণে এখানে অংশগ্রহণকারী দুই শিক্ষার্থী ছাত্র শিবিরের সদস্য বলে আমরা জেনেছি, তারা কিন্তু এই অংশগ্রহণ ভেঙে ফেলাচ্ছে। আমরা এখানে যারা আন্দোলন করে রয়েছেন তাদের কাছে জানতে চাই যে কতদিন পর্যন্ত আপনারা এই আন্দোলন চালিয়ে যান। যতক্ষণ পর্যন্ত না বিশ্ববিদ্যালয় আইনের ছাত্র সংসদ যুক্ত করে রোডম্যাপ ঘোষণা করতেছে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন চলবে। এর জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে প্রস্তুত। আবু সাইদ আমাদের শিখিয়েছে যে কিভাবে বুকচি দিয়ে দাঁড়াতে হয়। পার্বণ, আপনি শুনছিলেন এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কথা। আমরা যতটুকু জেনেছি আজকে উপাচার্য মহোদয় কিছুক্ষণ আগেই ঢাকার সঙ্গে কথা বলেছেন, অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলেছেন, শিক্ষা উপদেষ্টার পিএচের সঙ্গে তিনি কথা বলেছেন যে তিনি বলেছেন যে আগামী 10 দিনের মধ্যেই এই বিষয়টি একটা সমঝোতা হবে। কারণ হচ্ছে যে যেহেতু এটা আইনের বিষয়, আইনের কোনো যেন ফাঁক ফোকর না থাকে এই ছাত্র সংসদে, সেই বিষয়টি খুব সিরিয়াসলি তারা দেখছেন। পার্বণ। রফিকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন কর্মসূচির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রফিকুল। পোষকোটা বহাল ও প্রাতিষ্ঠানিক সুবিধা বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, দাবি আদায়ের বিষয়ে কি বলছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা, এই বিষয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ। আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। গত 4 দিন ধরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা আগে বহাল ছিল সেটি আবারও পুনরায় বহালের দাবিতে, যেটি বাতিল করা হয়েছে এবছরের 2 জানুয়ারি, সেটি বহালের দাবিতে আন্দোলন করছেন। এবং আমরা যদি দেখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ভবন আছে, উপাচার্যের দপ্তর, তার সামনে দাঁড়িয়েই বসেই শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন। তারা যেটি বলছেন যে সকল বৈষম্য দূর করে এবং প্রাতিষ্ঠানিক সুবিধা আগে যেটি বহাল ছিল সেটি তারা যেটি পেতেন সেটি বহালের দাবিতেই মূলত তাদের এই অবস্থান এবং কর্মবিরতি। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা যেটি বলছেন যে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে এই প্রাতিষ্ঠানিক সুবিধা এখনো বহাল আছে, যেটিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানরা বিশেষ সুবিধা পেতেন ভর্তির ক্ষেত্রে, সেগুলো বহালের দাবিতে তারা মূলত এই কর্মবিরতি। আমরা একটু কথা বলতে চাই শিক্ষক নেতাদের সঙ্গেই যে তারা কেন এই কর্মসূচি পালন করছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনাদের দাবিগুলি কি কি এবং আপনারা কেন এই কর্মসূচি পালন করছেন। ধন্যবাদ। আপনারা জানেন যে আসলে আমাদের এই প্রোগ্রামটা ধারাবাহিকভাবে আজকে 4র্থ দিনে উপনীত হয়েছে। আসলে এখানে আমাদের যে দাবিগুলো সেটা কিন্তু সুস্পষ্ট করেছি আমরা আগেই, যে সেখানে আমাদের প্রাতিষ্ঠানিক যে সুবিধাগুলোর কথা বলা হচ্ছে তার মধ্যে আমাদের আরও অনেক কিছুই আছে, যেমন আমাদের নিরাপত্তার ব্যাপারটা রয়েছে হচ্ছে আমাদের আবাসিকতার যে ব্যাপারটা রয়েছে, পরিবহন ব্যবস্থা, এর সাথে সাথে যেটা আরও রয়েছে যে আমাদের সন্তানদের যে একটা ভর্তির সুবিধা ছিল সেটা সব মিলিয়ে আসলে আমরা যেটা বলেছি যে বৈষম্যগুলো আমাদের করা হয়েছে। আসলে আমরা যেটা সুস্পষ্টভাবে যেটা বারবার বলার চেষ্টা করেছি যে আমরা কিন্তু কোনো অন্যায্য দাবি করিনি। আমাদের যে দাবি সেটা একেবারে সুস্পষ্ট, যেটা সারা বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সরকারি কলেজ, স্কুলেও বিদ্যমান রয়েছে। দর্শক, স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জীবন দিয়েছে স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকেরই আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুরা আমার, আমরা এত ত্যাগ, এত রক্ত ঝরানোর মধ্যে দিয়ে যে বাংলাদেশ আমরা চেয়েছি সেই বাংলাদেশ আমাদেরকে অর্জন করতে হবে। এখনো মানুষ আতঙ্ক থাকে, এখনো মব সংস্কৃতি বিস্তার লাভ করেছে।
এই যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে, এই কারণে সেখানে মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে। আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকার ক্ষমতায় থাকতে এই পরিস্থিতি কেন হবে? কেন হবে মহল্লায় মহল্লায়? কেন হবে গ্রামে গ্রামে, জেলায় জেলায়? আজকে আইন বহির্ভূতভাবে সেখানে মব সংস্কৃতি তৈরি হচ্ছে। সেখানে উশৃঙ্খল জনতা তারা কেন নিজের হাতে আইন তুলে নেবে? কারণ আজকে আইন প্রয়োগ ঠিক মতো হচ্ছে। এই কারণেই বেআইনি কর্মকাণ্ড আজকে হচ্ছে। সংখ্যালঘুদের জীবনও বিপন্ন হয়েছে। রংপুরের তারাগঞ্জে 2 জন এই মহৎ সংস্কৃতির শিকার হয়েছে। বন্ধুরা আমার, এইরকম পরিস্থিতি তো আমরা কামনা করতে পারি না অন্তর্বর্তীকালীন সরকার। গত হাসিনার আমলে আপনার ব্যাংকগুলো যারা ঋণ খেলাপি হয়েছে, সেই ঋণ খেলাপি প্রায় 3 লক্ষ, 3.5 লক্ষ হাজার কোটি টাকা, 3.5 লক্ষ হাজার কোটি টাকা ঋণ খেলাপিদের রিশিডিউল করে তাদেরকে আবার নবায়ন করা হয়। আবার এই সরকারের আমলেও প্রায় 1.5 লক্ষ আপনার ঋণ খেলাপির নবায়ন করা হচ্ছে। তো এইটা জনগণকে এটা প্রত্যাশা করে এই সরকার তাদের দৃঢ় প্রতিজ্ঞা, তাদের দৃঢ় পদক্ষেপ দিয়ে যারা ঋণ খেলাপি, যারা রাষ্ট্রের টাকা, জনগণের টাকা যারা লুট করে পাচার করেছে, তারাই হয়েছিল ঋণ খেলাপি। এত টাকা, প্রায় 3.5 লক্ষ কোটি টাকা তাদের রিশিডিউল করার সুযোগ দিয়েছিল হাসিনা। তাদেরকে নবায়ন করা হয়েছে, তারা সেই টাকা পরিশোধ করেনি। আবার 1.5 লক্ষ কোটি টাকা নতুন করে কেন রিশিডিউল করা হয়েছে, কেন নবায়ন করা হয়েছে? আজকে বাংলাদেশ ব্যাংক, আজকে আর্থিক যে সমস্ত মনিটরিং পর্যবেক্ষণ যে সমস্ত সংগঠন আছে, তারা আজকে কি ভূমিকা রাখছে, তারা কি কাজ করছে? আজকে একের পর এক ব্যাংক রুগ্ন হয়ে গেছে। হ্যাঁ, যারা মহিউদ্দিন খান আলমগীরের মতো দুর্বৃত্ত ধরনের মানুষ, যারা ফার্মার ব্যাংক করে, তারপরে পদ্মা ব্যাংক করে টাকা লুটেছে, সেই সমস্ত মালিকদেরকে গ্রেপ্তার করুন, আইনের আওতায় নিয়ে এসে আসুন। যারা জনগণের টাকাকে তছরূপ করেছে, লুট করেছে, তাদের দৃষ্টান্তমূলক বিচার করুন। কিন্তু জনগণের টাকা যাতে ফেরত যায়, এটারও ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের পদক্ষেপের মধ্যে দিয়ে নিতে হবে। তা না নিতে পারলে এই দেশে আমাদের অর্থনীতি গুলিয়ে হবে। শুধুমাত্র আপনার যদি কি বলে, আপনার অন্যান্য সূচকগুলো সেগুলো যদি ভালো হবে, তাহলে সেটার মধ্যে দিয়ে তো জনগণের আর্থিক সংগতি হবে না, কর্মসংস্থান হবে না। একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, গার্মেন্টস বন্ধ হচ্ছে, এই লোকগুলো যাবে কোথায়? দর্শক, স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও গ্রহণের সময় একদিন বাড়ানো নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র ও উদ্বেগ হিসেবে দেখছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতারা বলেন, প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে, যার লেভেলে প্লেইং ফিল্ড নেই বলছেন তারাই নতুন ছক কষছেন বলে মন্তব্য করেন তারা। অভিযোগ করেন, একটি সংগঠনকে সুবিধা দিতেই সময় বাড়ানো হয়েছে। ছাত্রলীগের মতো ক্যাম্পাস কেউ দখলের পায়তারা করলে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও সাধারণ শিক্ষার্থীরা তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। ছাত্রদল তাদের প্যানেল ঠিক করতে পারে না অন্তর্কোন্দলের কারণে, এবং অন্তর্কোন্দল সামলাতে না পেরে বিএনপির হাইকমান্ডের সাথে এখানে আমরা শুনতে পাচ্ছি যোগ সাজে এখানে টাইম বৃদ্ধি করা হয়েছে, কিন্তু আমাদের শিক্ষার্থীদের সাথে বা অন্য কোনো ছাত্র সংগঠনের সাথে এই বিষয়ে কোনো ধরনের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত উপনীত হয়েছে। এবং আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ডাকসুর যারা এখানে দায়িত্বরত আছেন, তারা এটি শিক্ষার্থীর সাথে ঠিক করেননি, তারা পক্ষপাত দুষ্ট হচ্ছেন দিন দিন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতার পরিচয়ের আড়ালে ভয়ঙ্কর মানব পাচারের চক্রে গড়ে তুলেছেন রিদওয়ান বাড়ি তালুকদার নামের এক ব্যক্তি, যিনি এলাকায় বিপুল তালুকদার নামে পরিচিত।
5 আগস্টের পর থেকে ভিসা পাসপোর্ট ছাড়াই অনেক বাংলাদেশিকে অবৈধভাবে ভারতে পাঠিয়েছে তারা। পাচারকালে গ্রেফতার 2 জনের তথ্য আর পুলিশের অনুসন্ধানে এনসিপি নেতা বিপুলের সম্পৃক্ততার প্রমাণও মিলেছে। তবে বিপুল দলের কেউ নয় বলে দাবি করেছেন বকশীগঞ্জ এনসিপি নেতারা। জামালপুর থেকে রিয়াদ হাসান হৃদয়ের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মিছিল স্লোগানে দেখা মেলে রিদওয়ানবাড়ী তালুকদার ওরফে বিপুল তালুকদারকে। 24-এর 5 আগস্টের পর বিপুল শুধু এনসিপি নেতাই বনে যাননি, জামালপুরে গড়ে তুলেছেন ভয়ঙ্কর এক মানব পাচার চক্র। সে চক্র বৈধ ভিসা পাসপোর্ট ছাড়াই জামালপুর সীমান্ত থেকে শুরু করে অবৈধভাবে ভারতে মানব পাচার। গত 17 এপ্রিল অবৈধভাবে ভারতে পাঠানোর সময় খোকন গাজী ও সোহেল রানা নামের 2 জন বাংলাদেশিকে আটক করে সাতানিপাড়া বিওপি জামালপুর ব্যাটালিয়ন 35 বিজিবি। শুরু হয় পুলিশের তদন্ত। সে তদন্তে বেরিয়ে আসে মানব পাচার চক্র। সে চক্রের অন্যতম সদস্য এনসিপি নেতা রিদওয়ানবাড়ী তালুকদার ওরফে বিপুল তালুকদার। গ্রেপ্তার করা হয় বিপুলকে। জনৈক বিপুল নামে একজন, সে বেশ কিছু লোককে এই সীমান্ত এলাকা তার বাড়ি হওয়াতে সুবাদে সে মানুষকে এইখান থেকে ইন্ডিয়া যাইতে সহায়তা করছে। সে অবৈধভাবে ইন্ডিয়া যে লোকগুলা গেছে এদেরকে সহায়তা করছে, তার ব্যাপারে বিভিন্ন তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তবে এনসিপির মিছিল সমাবেশে থাকলেও বিপুল এনসিপির কেউ না বলে মুঠোফোনে দাবি করেন বকশীগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোসাদ্দিকুর রহমান মানিক। এখন পর্যন্ত এ চক্রের 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি। আদালতের অনুমতিতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হলে আরও চাঞ্চল্যকর তথ্য মিলতে পারে বলেও জানিয়েছে পুলিশ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। গ্রাম থেকে শহর সবখানে এখন চলছে ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য। ঢাকার সড়ক মহাসড়কে এ যানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সে সঙ্গে ভেঙে পড়েছে নগরীর ট্রাফিক ব্যবস্থা। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুল শিক্ষার্থী সহ নগরবাসীকে। যদিও লাইসেন্সবিহীন এসব যানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানায় পুলিশ। মিনহা চাকনের ক্যামেরায় সাদ আহমেদের রিপোর্ট। ব্যাটারি চালিত রিকশা সম্প্রতি এক আতঙ্কের নাম। বেপরোয়া গতি, ফিটনেসবিহীন কাঠামো আর অদক্ষ চালকের কারণে ইতিমধ্যেই ব্যাটারি চালিত রিকশা খেতাব পেয়েছে গরিবের টেসলা নামে। অলিগলি থেকে প্রধান সড়ক সবখানেই এখন এই যানের সরব দৌরাত্ম্য, যেন সড়কের অঘোষিত রাজা, যার বেপরোয়া চলাচলে যেন সড়কে কোণঠাসা অন্য যানবাহন। বেপরোয়া গতির কারণেও হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। অনেকেই হারাচ্ছেন প্রাণ, অনেকে আবার বরণ করছেন পঙ্গুত্ব। দেশে ব্যাটারি চালিত রিকশার সঠিক সংখ্যা জানা না গেলেও ধারণা করা হয় সারা দেশে চলাচল করছে 20 লাখেরও বেশি, যার মধ্যে রাজধানী ঢাকাতেই রয়েছে প্রায় 12 লাখ। ব্যাটারি চালিত রিকশার অবাধ বিচরণে প্রায় বিলুপ্তির পথে পায়ের প্যাডেল চালিত রিকশা। যে কয়টি চলছে তারাও বলছেন ব্যাটারি চালিত রিকশার কারণে রুটি রুজি নেমেছে প্রায় শূন্যের কোটায়। কোনো ভাড়া নাই, সব অটোতে জায়গা, 50টা ভাড়া 20টা জায়গা অটোরা। আমি খুব কষ্টে আছি। এই গাড়ির উপর সংসার না পাওতে থাকবে, না পাওতে চালাবার এই অটোর কারণে। ব্যাটারি চালিত রিক্সা বাড়ানোর পরে আমাদের এই বাংলার ইনকাম নাই করলে চলে। পথচারী থেকে অন্য যানের চালক সবাই অতিষ্ঠ লাইসেন্সবিহীন 3 চাকার বাহনের উপর। প্রতিটা দিনই আমাদের এলাকাতে এবং ঢাকা শহরের সব জায়গাতেই প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারণ ওদের ব্রেকিং সিস্টেমটা খারাপ, প্রচণ্ড স্পিডে চলে। তো আসলে এটার কোনো উদ্বেগ নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকার পুরোপুরি ব্যর্থ। ব্যাটারি চালির কারণে আমরা তো গাড়ি চালাইতে পারি না। ওরা পুরো ঢাকা শহর লয়ে লইছে। ঢাকা শহর পুরো জামজট ব্যাটারি চালিত লাগে। মেন রাস্তা, তার আশেপাশে একটা ভালো গাড়ি আছে, কি আছে না প্রেসিডেন্টের গাড়ি না মন্ত্রীর গাড়ি, এটা দেওয়ার বিষয় না, এটা দেওয়ার বিষয় না। তারা দেখে না প্রচুর টানা জায়গা, লাগলে লাগলই, হারলে ফাললই, ছিঁড়ে গেলে গেলই। অহরহ হচ্ছে প্রত্যেক 5-10 মিনিট পর পরে দুর্ঘটনা হয় এখানে।
যদিও ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযানের কথা জানান ডিএমপির উপপুলিশ কমিশনার। ঢাকা মহানগরীতে আমরা কিন্তু ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি এবং প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ব্যাটারি চালিত রিকশা আটক করা হচ্ছে এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। বেপরোয়া গতি, অদক্ষ চালক, দুর্বল ব্রেকিং সিস্টেম সবকিছু মিলিয়ে ব্যাটারি চালিত রিকশার কারণে সড়কে বাড়ছে দুর্ঘটনা, সেই সঙ্গে বাড়ছে বিশৃঙ্খলা। সাধারণ মানুষ বলছে শুধু চালকের বিরুদ্ধে অভিযান নয়, অভিযান চালাতে হবে উৎপাদনকারী ও আমদানিকারকের বিরুদ্ধে। তবেই সড়কে ফিরবে শৃঙ্খলা, কমবে দুর্ঘটনা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত হয়েছে পরতে পরতে দুর্নীতি ও অনিয়ম। সরকারি নীতিমালা না মেনে কোটি কোটি টাকার ভুয়া বিল তোলা, ক্লিনিক্যাল যন্ত্রপাতি কেনাতেও হয়েছে অনিয়ম। প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশল ও ঠিকাদারের যোগ সাজশে লোপাট করা হয়েছে বরাদ্দের কোটি কোটি টাকা। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এমনই তথ্য। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় 2012 সালে, যা শেষ হয় 2023 সালে। 614 কোটি টাকার এ প্রকল্পে শুধু ভবন নির্মাণেই ব্যয় করা হয় 485 কোটি 88 লাখ টাকা। 6 তলা একাডেমিক ভবন নির্মাণে 39 কোটি টাকা খরচ দেখানো হলেও 5.5 কোটি টাকায় তুলে নেওয়া হয়েছে কাজ না করেই। তৎকালীন নির্বাহী প্রকৌশলী শহীদ মোহাম্মদ কবির সহ একাধিক প্রকৌশলী ও ঠিকাদারদের যোগসাজশে লুটপাটের চিত্র উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। ভবন নির্মাণ সংক্রান্ত ব্যাপারে দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া থেকে একটি অনুসন্ধান চলমান রয়েছে। আমরা তথ্য উপাত্ত যাচাই করছি, যাচাই পরবর্তীতে এটা প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। এ প্রকল্পে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে কেনাকাটায়। 2023 সালের 7 মে 13 কোটি 85 লাখ টাকা ব্যয়ে নিউরো সার্জারি বিভাগের 19টি যন্ত্রাংশ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়, যার কাজ পায় MSSB ট্রেডিং হাউস নামে ঢাকার একটি প্রতিষ্ঠান। 30 জুন সরবরাহের তারিখ থাকলেও 6 মাস পর সরবরাহ করা হয় মাত্র 6টি পণ্য। যন্ত্রপাতি পরীক্ষা না করেই তড়িঘড়ি করে বিল দেওয়া হয় 7 কোটি 5 লাখ টাকার। অভিযোগ উঠেছে সরকারি ক্রয় নীতি অনুসরণ না করে নিম্নমানের MRI মেশিন, সিটি স্ক্যান, ছন মেশিন, CCU, ICU যন্ত্র কেনা হয়েছে। 200 কম্পিউটারের মধ্যে নষ্ট প্রায় অর্ধেক। 200 কম্পিউটার দেওয়ার জন্য এসেছিল, সেই কম্পিউটারগুলো চেক করার পরে দেখা গেছে যে 40%-এর ওপরই নষ্ট। মালামালগুলো যেগুলো ক্রয় করা হয়েছে এগুলো যে স্পেসিফিকেশন ছিল স্পেসিফিকেশন অনুযায়ী ক্রয় করা হয়নি। এদিকে হাসপাতালের কোটি কোটি টাকার সব যন্ত্রপাতি পড়ে থাকলেও তা কোনো কাজেই আসছে না রোগীদের। পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে বাইরে থেকে, এতে ভোগান্তির শেষ নেই তাদের। বলেছে আপনারা যেখান থেকে ভালো হয়, সুবিধা হয় সেখান থেকে করে নিয়ে আসেন, আমরা দেখে দেব। এখানে ওটি না থাকার জন্য অপারেশনটা করতে পারলো না, আমাকে সদরে দিয়ে দিচ্ছে, ওখানে অপারেশন করাতে বলছে। প্রায় 100 কোটি টাকায় কেনা যন্ত্রপাতি 1 বছরের বেশি সময় ধরে হাসপাতালের স্টোর ও ক্যান্টিন রুমে পড়ে থাকলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডক্টর আনোয়ারুল কবির। তবে এসব অনিয়ম ও ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের দায় নিতে নারাজ প্রকল্প পরিচালক। জনবল নিয়োগ করতে কত সময় লাগতে পারে? বছর বছর সময় লাগার তো কথা না। কোন জায়গাটা সমস্যাটা, এটা ওনাকে ফাইন্ড আউট করে দ্রুত সমাধানের দিকে যেতে হবে। হাসপাতাল নির্মাণ প্রকল্প ও যন্ত্রাংশ ক্রয়ে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা সহ দ্রুত হাসপাতালটি পূর্ণাঙ্গ চালুর দাবি এলাকাবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।